আচ্ছা, অনেকদিন পর আমরা মূলত একটা লাইভ ভিডিও করতেছি ইউটিউবে। আমার সাথে আছেন আমার এক ভাই, সিয়াম ভাই, উনি আমাদের সাথে আছেন। ঠিক আছে, আমরা আজকে বর্তমান গোল্ড মার্কেটের যে পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতির যে পরিস্থিতি, এইটা নিয়ে আমরা কিছু কথা বলবো। ঠিক আছে, তা সিয়াম ভাই কেমন আছেন আপনি? আহ, জি, আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তা মূলত আমাদের আজকে যে জিনিসগুলো আমরা আজকে মূলত মার্কেটটা একটু দেখবো, এবং আমি আসলে অনেকদিন ধরে ইউটিউব কোনো ভিডিও দিই না। এই জন্য ভাবতেছি আজকে একটা ভিডিও করি। হ্যাঁ, তা আপনি যেহেতু আজকে আসেন আমার সাথে, যদি রেগুলার থাকেন খুব ভালো। আমরা প্রতিদিনই একটা 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 ছোট ছোট ভিডিও বানাই, যারা আসলে আমাদের ফলো করে তাদের দেখানো বা তাদের জন্য দিব আর কি। তা মূলত আমাদের যে মার্কেটটা, বুঝছেন, আমাদের মার্কেটটা আমরা জানি যে গোল্ড মার্কেট খুবই একটা ভলাটাইল মার্কেট। কিন্তু এখন বিষয় হচ্ছে কি, এই ভলাটাইল মার্কেটের মধ্যে আরো ভলাটিলিটি আরো বাড়ছে এবং মানুষের এখানে চাহিদা আরো বাড়ছে। কি কারণে? যে যুদ্ধের কারণে। হ্যাঁ, ইরান এবং ইসরায়েল এবং আপনার আমেরিকার যে যুদ্ধ আছে, ঠিক আছে, জি আমেরিকার যে যুদ্ধ আছে সেটা একটা ফান্ডামেন্টাল বড় একটা ইস্যুতে পরিণত হয়েছে। এবং এই ফান্ডামেন্টাল ইস্যুটা কেন হয়েছে? আমরা জানি যে খনিজ পদার্থ, হ্যাঁ, খনিজ যে মেটালস বা পদার্থ যেগুলো আছে আমরা জানি আর কি, যেমন গোল্ড, প্লাটিনাম, তেল, হ্যাঁ, বিভিন্ন জিনিস যেগুলো আমাদের ফরেক্স মার্কেটে আছে, গ্যাস। হ্যাঁ, তাই এইগুলো মূলত আমাদের কিন্তু ফরেক্স মার্কেটে না, এটা মেটালস মার্কেটে কিন্তু দারুণ একটা প্রভাব ফেলে। ঠিক আছে, যে কারণে যেমন আমরা যদি দেখি ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা শুরু হয়েছিল, হ্যাঁ, আমরা একটু প্রিভিয়াস থেকে শুরু করি। হ্যাঁ, করোনাকালীন সময় থেকে, যখন আমাদের করোনা নামক একটা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। ঠিক আছে, করোনা নামক যে ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, ওই ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু বিশ্ব অর্থনীতি কিন্তু প্রত্যেকটা দেশ কম বেশি কিন্তু খুবই নাজুক অবস্থায় চলে যায়। ঠিক আছে, তারা কিন্তু সঠিকভাবে কিন্তু কোনো কাজ করতে পারতো না। বা মনে করেন এই যে ব্যবসা বাণিজ্য যে বিষয়টা, প্রায় 1.5 2 মাস 3 মাসের মতো কিন্তু সেইভাবে ব্যবসা বাণিজ্য হয় না, যে প্রেসারে। হ্যাঁ, ওইটার মূল উৎপত্তি এই যে যুদ্ধ বিগ্রহ যা বলেন না কেন, যত জিনিস আছে না কেন, আপনি যদি একটু ইতিহাস ঘাটেন, তাহলে ওই করোনাকালীন সময় থেকেই কিন্তু এই সমস্যাগুলো আমাদের মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, তাই জি না? জি জি করোনাকালীন সময়ে দেখা যায় যে পৃথিবীর অর্ধেক মানুষের বেশি মানুষের কর্মসংস্থান কিন্তু হারাই যায়, তারা কিন্তু কাজ করতে পারে না। হ্যাঁ, আমেরিকার যে জবলেস যে রিপোর্টগুলো আছে তখন থেকেই মূলত অবনতি শুরু হয়। এবং ওর পরের থেকে মানুষের যেহেতু দেখা গেছে যে আয়ের যে উপায় যদি না থাকে, বা আয় যদি কেউ না করতে পারে, তখনই কিন্তু বিভিন্ন জিনিস সমস্যা হয়। যে এ দেশকে ধরো, ও দেশকে ধরো, হ্যাঁ, এ দেশের সম্পত্তি লুট করো, ও দেশের সম্পত্তি লুট করো, তখন থেকে কিন্তু এটা শুরু হয়ে যায়। ঠিক আছে, তা ওইটার জি জের ধরে আস্তে আস্তে আপনার ইউক্রেন রাশিয়ার মধ্যে একটা সংঘাত তৈরি হয়। এবং ইউক্রেন রাশিয়ার যে সংঘাতটা, ওইটা দীর্ঘস্থায়ী, মনে করেন করোনার পরে ইউক্রেন রাশিয়ার যে সংঘাতটা, ওইটা কিন্তু আপনার বড় আকারে হয়। এবং ওর পরে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ হয়। ঠিক আছে, এবং এইটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিদ্যমান, চলমান। এবং এর সাথে দেখা যায় যে এই যখন ফিলিস্তিনি এবং আপনার ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ এবং করোনাকালীন পরের সময় থেকে যে সমস্যাগুলো তৈরি হলো, আমরা যদি এর আগে যদি গোল্ড মার্কেটটা দেখতাম, তাহলে দেখতাম যে প্রতি সপ্তাহে, হ্যাঁ, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে মুভ দিত, গোল্ড মার্কেট মুভ দিত, মনে করেন 1 থেকে 1,500 পিপস। ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে এই যে ইসরায়েল আবার মনে করেন বলতে গেলে ফিলিস্তিনের উপর যুদ্ধ করে, এবং ওইটার পরে এখন দেখা যাচ্ছে যে ওরা ইরানকে অ্যাটাক করে, এবং ইরানকে অ্যাটাক করার পরে সের সাথে আপনার যুক্তরাষ্ট্র কিন্তু এর সাথে সরাসরিভাবে যুক্ত থাকে। ঠিক আছে, যেটা পরিপ্রেক্ষিতে দেখা যায় যে মার্কেটের একটা বিশাল একটা অঙ্কের একটা পরিবর্তন হয়ে যায়, যেখানে আমরা 2,000 3,000 পর্যন্ত আমরা মানে আশা করছিলাম যে গোল্ড মার্কেট 3,000 বা 2,000-এর থেকে হয়তো বা 2,500 2700 থেকে হয়তো বা মার্কেটটা পুল ব্যাক করতে পারে, বড় একটা কারেকশন দিতে পারে, কিন্তু আমরা সেটার হিতের বিপরীত দেখলাম। ঠিক আছে, আমাদের মার্কেটটা কিন্তু টোটালি আপনার এত পরিমাণ বাড়লো, যা বিগত কয়েক বছরের রেকর্ডকে কিন্তু একেবারে ধূলিসাৎ করে দেয়, শুধুমাত্র এইটার কারণে। বুঝছেন, যেমন মনে করেন বিগত যে আপনি যদি 10 বছর 20 বছরের হিসাব দেখেন, তাহলে গোল্ড কিন্তু এতটা বৃদ্ধি পায় না যতটা গত 5 বছরে বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এবং গত পাঁচ জি বছরে যে বৃদ্ধিটা পায়, ঠিক আছে ভাই, সে গত 5 বছরে যে বৃদ্ধিটা পাইছে, এই বৃদ্ধিটা কিন্তু সর্বসেরা বৃদ্ধি।
এবং দেখা যাচ্ছে যে এখন বর্তমান যে পরিস্থিতি, যেমন পৃথিবীর সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ কিন্তু আপনার বলতে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ কিন্তু রাশিয়া। ঠিক আছে, রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে আপনার কিন্তু গোল্ড মার্কেটের একটা ব্যাপক পরিবর্তন হয়। আবার আপনার ইসরায়েলের সাথে যখন আপনার ফিলিস্তিনের যুদ্ধ হয়, তখন কিন্তু মোটামুটি একটা যুদ্ধ বাঁধলেই কিন্তু আমেরিকার মনে করেন একটা বড় একটা ব্যবধান থাকে বা একটা ওর একটা ভূমিকা থাকে। হ্যাঁ, যে ভূমিকার কারণে দেখা গেল ওরা কিন্তু অনেক অস্ত্র শস্ত্র ওরা কিন্তু দেয়। আপনি কি জানেন আমেরিকার ম্যাক্সিমাম অস্ত্রতে আসলে কি ব্যবহার করা হয়, কি পদার্থ বেশি ব্যবহার করা হয় না সমরাস্ত্রগুলোতে? ভাই। আচ্ছা, আমেরিকার সমরাস্ত্রগুলোর মধ্যে বেশিরভাগ আপনার সিলভার, হ্যাঁ, যে জিনিসগুলো থাকে সের মধ্যে সিলভারের যে জিনিসগুলো আছে, এই সিলভার কিন্তু ওরা ইউজ করে আপনার যুদ্ধের সাথে, যুদ্ধের যে বিষয় ওইগুলোর সাথে কিন্তু আপনার সিলভারগুলো ইউজ করা হয়। এবং সিলভার ইউজ করার কারণে দেখা যায় যে ওরা যখনই মানে যুদ্ধ যদি কারোর সাথে বাধায়, তখন কিন্তু সিলভারেরও দাম বাড়ে কমে। ঠিক আছে, সিলভারের দাম বাড়ে কমে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোল্ডের সাথে কোরিলেশন ভিত্তিক আপনার গোল্ড, অয়েল তো বাড়তেছে বাড়তেছে কমতেছে, হ্যাঁ, সাথে আপনার সিলভারেরও কিন্তু একটা তারতম্য দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই একটা ফান্ডামেন্টাল একটা ইস্যু বিদ্যমান থাকেই। এখন দেখা যাচ্ছে যে বর্তমানে যে আপনার রাশিয়া সরি আপনার ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, বুঝছেন, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটার ফলপ্রসূতে আমরা যদি দেখি বা খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী থাকে, ঠিক আছে, গোল্ড মার্কেটের পরিবর্তন আমরা ব্যাপক পরিবর্তন আবার দেখতে পাবো। দেখা গেছে কালকে রাত্রে আমরা একটা নিউজ পড়ছিলাম, প্রত্যেকটা জায়গায় মানুষ আতঙ্কিত ছিল যে কালকে রাত্রে হয়তোবা একটা সভ্যতা বিলীন করে দিতে পারে। ঠিক আছে, ট্রাম্প এরকম একটা ঘোষণা বা এরকম একটা জিনিস বলছে। ঠিক আছে, যে ওনার একটা জানি না ওটা এখন তো বুঝতে পারতেছি ওটা সত্য, কিন্তু এর কালকেও আমি কিন্তু বিশ্বাস করি নাই যে ওটা আসলে সত্য কিনা। আমি কিন্তু কালকে পর্যন্ত ওইটা বিশ্বাস করি নাই যে ওনার ওই বক্তব্যটা সত্য কিনা, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে না, ওনার ওই বক্তব্যটা সঠিক ছিল। হ্যাঁ, এখন এইটা একটা মনে করেন হুমকি হইতে পারে। হ্যাঁ, যে তাকে দমানোর জন্য একটা হুমকি হইতে পারে। এখন দেখা গেল ও হলো শয়তানের যে চরম সীমানায় আছে। ঠিক আছে, এখন ও পারবে না, ট্রাম্প পারবে না এমন কোনো কথা নাই। ও যদি বলে যে আজকে এইটা করবই, ঠিক আছে, মানে মানুষ তো মানুষ মনে করে নিয়ন্ত্রণ তো নাই। দেখা গেছে রাগের বশবর্তী যদি দুই একটা মাইরে বসে, একটা পুরো সভ্যতা নষ্ট হওয়া মানে কি, পুরো শেষ। হ্যাঁ, পুরো জাতিগত শেষ। তাই সেক্ষেত্রে হরমুজ প্রণালীর কিন্তু ব্যাপক পরিবর্তন হবে যদি ইরানে এরকম কোনো একটা ক্ষতি হয়। হ্যাঁ, আমরা বলতেছি যে হবে না, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু বিষয় আছে কি আমাদের অন্য দিকটাও কিন্তু দেখতে হবে। যেহেতু আমরা ফরেক্স মার্কেটে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতেছি, ঠিক আছে, আমাদের একতরফা কোনো হিসাব করলে হবে না, আমাদের বিকল্প জিনিসও দেখতে হবে। যদি এরকম কোনো অ্যাটাক করে যা ইরান বড় একটা ক্ষতি হয়, যদি ইরানের বড় একটা ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফান্ডামেন্টালি আপনার গোল্ড মার্কেট কিন্তু ব্যাপক পরিবর্তন হবে। এটা একটা ফার্স্ট দিক। যদি না পরিবর্তন, যদি অ্যাটাক না করে বা এটা যদি থেমে যায় বা যুদ্ধটা যদি আস্তে কমে যায়, যুদ্ধের পরিধি যদি কমে যায়, বা মনে করেন এইটা দুই পক্ষ যদি সমঝোতা করে, হ্যাঁ, তা ইসরায়েল যদি মোটামুটি এর থেকে দূরে রাখতে পারে বা এই সংঘাত যদি বেশি দিন না চলে, তাহলেও কিন্তু একটা পরিবর্তন হবে। ঠিক আছে, আমরা সেটা চাই যে যুদ্ধ যাতে বেশি দিন না হয়, সিভিলিয়ানরা যেন বাঁচে। হ্যাঁ, এইটা যেন সবসময় হয়, এই কামনা করি। আচ্ছা, এখন এইটা গেল ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টালের নিউজের ক্ষেত্রে আপনারা সবসময় যেটা করবেন, মার্কেটে সবসময়, হ্যাঁ, মার্কেটে সবসময় আপনার ফান্ডামেন্টাল নিউজগুলো বিভিন্ন পোর্টালে দেখায়। হ্যাঁ, দেশি পোর্টাল কম দেখে আপনারা বিভিন্ন বিদেশি পোর্টালগুলো দেখার চেষ্টা করবেন, যেমন সিএনএন, বিবিসি। তারপরে আমার কাছে একটা আছে ফিনান্সিয়াল জুসি, হ্যাঁ, ফিনান্সিয়াল জুসি নামে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ওইখানে প্রায় আপনার সাইডও আছে ওইটা। হ্যাঁ, ওইখানে প্রায় ওরা বিভিন্ন নিউজ, হ্যাঁ, তো নতুন নতুন পুরাতন অনেক নিউজগুলো দেয়। আমি শেয়ার করে দেবো, ঠিক আছে, আমারে বললেন, আমি টেলিগ্রামে আপনাকে শেয়ার করে দেবো। এখন বিষয় হচ্ছে ওই নিউজগুলো পড়বেন, নিউজগুলো বোঝার চেষ্টা করবেন, এই একটা বিষয়। হ্যাঁ, কারণ ফান্ডামেন্টালের প্রতি আমরা আসলে অতটা গভীরভাবে আসলে সময় দেই না। আমরা কি করি, আমরা ম্যাক্সিমাম সময় আমরা দিই হলো টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। তা ফান্ডামেন্টাল নিয়ে মোটামুটি অনেকক্ষণ কথা হয়েছে। এখন যদি কোনো কিছু জানার থাকে বলতে পারেন,
আমি তারপরে আজকের যে ট্রেডিং ওভারভিউ বা আজকের যে স্ট্রাকচার ভিত্তিক আমি যেটা চিন্তা করতেছি সেটার সাথে যদি মিলে যায় সেটা বলবো, এবং আজকে যদি পারি লাইভ যদি কোনো এন্ট্রি আসে চোখে পড়ে সেটার একটা প্ল্যান করব। আমাদের সাথে মনে হয় ইস্তাক ভাইও আছে। জি দাদা, আমি একটু বাইরে আছি তো, তাই শুধু শুনতেছি। আচ্ছা আচ্ছা, সব যা সমস্যা নাই। বলছেন আজকের সবকিছু বোঝার চেষ্টা আজকের করছি, ভিডিওটা শুনতে আমি ভালো একটু লাগছে। রেকর্ড করতেছি, যদি কিছু মনে না করতেন ওই আমার ইউটিউব চ্যানেলে আমি এটা সাবমিট করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে সিয়াম ভাই, ফান্ডামেন্টাল বিষয় যেটা বুঝেন না না বা কোনো কিছু জানতে হইলে কি করতে হবে সেই রকম কিছু যদি প্রশ্ন থাকে আপনি আমার করতে পারেন, আমি বলবো। না ভাই, প্রশ্ন নেই, বুঝছি। আচ্ছা ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে এই একটা বিষয় ফান্ডামেন্টালি। এখন আমাদের যে টেকনিক্যালি যে জিনিসগুলো আমরা আসলে আজকের মার্কেটের টেকনিক্যাল ওভারভিউটা কি বা আজকের মার্কেটের টেকনিক্যাল যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করি। তা দেখেন আজকের যে আমরা মূলত সবসময় আপনি জানেন যে আমরা আমি মূলত ইন্টারডে ট্রেড করি, তাই ইন্টারডে ট্রেড করতে গেলে আমাদের পিডিএস পিডিএলটা আমাদের সবসময় নির্ধারণ করতে হবে। পিডিএস পিডিএলটা কি? পিডিএস পিডিএলটা হলো আপনার প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো। তা প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো যদি আমি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস ডে হাইটা কোথায়। আমাদের প্রিভিয়াস ডে হাইটা কিন্তু আপনার 4770, সরি 4720 বা সামথিং এরকম একটা লেভেলে কিন্তু প্রিভিয়াস হাই, হ্যাঁ প্রিভিয়াস হাই কিন্তু এইটা আছে, তাই না? তাহলে হ্যাঁ এইটা কিন্তু আমাদের এই আজকের যে পিডিএসটা ছিল এইটা, এবং পিডিএলটা মূলত আপনার কত, আপনার 4608 বা 7-এর দিকে। আচ্ছা যাক, এখন এইটার দিকে আমরা দেখতেছি আজকে যখন মার্কেটটা ওপেন হয়েছে, হ্যাঁ আজকের মার্কেটটা আপনারা যদি দেখেন, আমি আমার ফেসবুকে একটা ভিডিও ছাড়ছিলাম, ওতে দেখতে পাবেন যে আজকের মার্কেট যখন ওপেন হয়েছিল তখন কিন্তু ব্যাপক একটা গ্যাপ দিয়ে তৈরি করছে, এবং মার্কেট আমি আপনার যারা আমার লাইভ ক্লাস করছেন তাদেরকে আমি বলছিলাম বা দেখাইছিলাম যে মার্কেট কিন্তু অলওয়েজ যে যদি একটু গ্যাপও তৈরি করে সেই গ্যাপটা কিন্তু পূরণ করার চেষ্টা করবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা আশা হুম রাখবো যে সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করবে। এখন দেখা গেছে সেটা পুরোটুক পরিবর্তন করতে পারে, অথবা সেটা রেখে আমার চলে যেতে পারে। যেমন মনে করেন আজকে আজকে এটা পুরো একটু যেটুক গ্যাপ দিয়ে গেছে, এই যে দেখেন মার্কেট একটা গ্যাপ দিয়ে গেছে এবং গ্যাপটা কিন্তু আজকেই পূরণ করছে। এমনও হইতে পারতো যে এই গ্যাপটা কিন্তু সে আজকে পূরণ না করেই কিন্তু মার্কেট উঠে যেতে পারতো, ঠিক আছে? মানে গ্যাপ হুম না পূরণ করেই কিন্তু এই গ্যাপটা রেখেই কিন্তু চলে যেতে পারতো, ঠিক আছে? কিন্তু যেহেতু দেখেন আমাদের এই গ্যাপটা পূরণ করে গেছে, তা দেখেন সকালবেলার যে 4:30টার সময় আমি দেখছিলাম এখানে গ্যাপ, এবং সেই গ্যাপ অনুযায়ী আমার মার্কেট কিন্তু টোটালি আপ। এখন এই আপ হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি 15 মিনিট ক্যান্ডেলে যে আমাদের এইখানেও কিন্তু কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে কিন্তু তৈরি করছে ক্যান্ডেলের মাধ্যমে, তাই না? যেমন আমি যদি এইখানে দেখি, খেয়াল করি, তাই আমি দেখতে পাচ্ছি এইখানে কিন্তু একটা ভালো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু তৈরি করছে। এই যে এইখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। যদি এক ক্যান্ডেলের উপর বেস করে আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপটা নির্ধারণ করি, আর যদি আমরা মনে করেন বায়ার্স এবং সেলার্স, হ্যাঁ বায়ার্স এবং সেলার্সের মধ্যে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ নির্ধারণ করি, তা দেখেন এইখান থেকে কিন্তু এই পরিমাণ আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এখনো আছে না? হ্যাঁ যদি আমি বায়ার্স এবং সেলারের মধ্যে চিন্তা করি, এখন আমি যদি ক্যান্ডেল ওয়াইজ, হ্যাঁ বায়ার্স সেলার্স না, আমি প্রত্যেকটা ক্যান্ডেল ওয়াইজ যদি আমি ফেয়ার ভ্যালু গ্যাপ নির্ধারণ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ এটা দেখতে পাচ্ছি, এইটা বায়ার্স সেলার্সটা পরে। আচ্ছা, বায়ার্স সেলার্সটা পরে। এখন আমি যদি এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখতে চাই, তা দেখেন এই যে এইখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পরবর্তীতে তৈরি করছে, এই যে দিনের যখন ব্রেক করে যখন চলে আসছে, এই দেখেন এইটা কিন্তু মিটিগেট করছে। যেমন এইখানে যে প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল ফার্স্ট যে এফবিজিটা ছিল সেটা কিন্তু এই পরবর্তী ক্যান্ডেলে সেটা কিন্তু ব্রেকআউট, হ্যাঁ সেটা ব্রেকআউট করে আপনার মিটিগেট করে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করে কিন্তু মার্কেটটা উঠে গেছে, এবং বর্তমানে যে ক্যান্ডেলটা তৈরি করছে সেই ক্যান্ডেলের মাঝে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখন পর্যন্ত বিদ্যমান আছে এইটা, এবং এই কিছুক্ষণ আগে যেটা তৈরি করছিল এইটাও কিন্তু মোটামুটি আপনার ফুল মিটিগেট হয় নাই, কিন্তু প্রায় 50%-এর উপরে আপনার মিটিগেট কিন্তু হয়েছে, 50% প্রায় কিন্তু মিটিগেট হয়েছে। দেখেন এটা কি দেখছেন যে হ্যাঁ এটা মিটিগেট আছে কিনা? তাহলে মিটিগেট যদি থাকে, এইটা দেখেন পুরোপুরি মিটিগেট করে নাই, কিন্তু এটা কিন্তু আপনার মোটামুটি মিটিগেট করছে।
তাহলে যদি টাচ করছে, টাচ করে কিন্তু 50% টাচ করে কিন্তু মার্কেট উঠে গেছে, আমরা যদি খেয়াল করি। হ্যাঁ, এটা কিন্তু 50%। সেক্ষেত্রে এইখানে দেখেন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করছে, আপনার এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে একটা লিকুইডিটি বহন করে, এবং এইখানে কিন্তু প্রচুর পরিমাণ আপনার মার্কেটে ভলিউম আছে। ঠিক আছে, বায়ার্স ভলিউম, সেলার্স ভলিউম না। ঠিক আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ কিন্তু বায়ার্স ভলিউম সকালেই তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু সকালেই তৈরি হয়ে গেছে, এটা কিন্তু এখন না যে এখন ভলিউম তৈরি করতেছে, এখন না। বিষয় হচ্ছে এটা সকালেই এই ভলিউমটা তৈরি করে গেছে। এখন যদি মার্কেটে প্রাইস এই ভলিউমে আসে বা এই প্রাইসে আসে, সেটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আমার বায়ার্স ভলিউমে আপনার এইটা কি করতে পারে, এই সেলাররা এইখানে আপনার ম্যানিপুলেশন করে এই পর্যন্ত আসতেই পারে। তারা মনে করতে, মার্কেটে অনেকে ভাবতে পারে যে মার্কেটে হয়তোবা সেল শুরু হয়ে গেছে এবং মার্কেটে দীর্ঘস্থায়ী সেল হবে। বিষয়টা কিন্তু সেটা না। এটা কি কারণে আসতে পারে, এই যে আমার এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো তৈরি করে গেছে, আমি একটু লিখি, আর যদি আপনাদের কিছু বলার থাকে বলতে পারেন। হ্যাঁ, তাহলে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করে গেছে, এখানে আমার এইগুলো কিন্তু মিটিগেট করার জন্য কিন্তু মার্কেট আসতে পারে। ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি মানে মিটিগেট করার জন্য এইখানে কিন্তু আসতে পারে, এবং এইখান থেকেই কিন্তু মার্কেট আবার বায়ার্স মুড অ্যাক্টিভ হতে পারে। ঠিক আছে, হতে পারে না? হ্যাঁ, আচ্ছা, এই একটা বিষয়, এটা আমরা একটা দেখলাম। এবং আমাদের এই মার্কেটে, আজকের মার্কেটে আমরা যদি দেখি জোন হিসাবে যদি চিন্তা করি, তাহলে আজকের যে আমাদের যে ট্রেডের যে পরিস্থিতি বা যে ট্রেডের দেখতেছি, তাহলে সেক্ষেত্রে আজকের যে লিকুইডিটি, হ্যাঁ, আজকের যে সেল সাইড লিকুইডিটি, আজকের সেল সাইড লিকুইডিটি কোথায়? আজকের সেল সাইড কিন্তু লিকুইডিটিটা আপনার এই জায়গাটায়, দেখেন এই জায়গাটায়। এই জায়গায় কেন বলতে পারেন, এই জায়গায় সেল সাইড লিকুইডিটি কেন? এটা প্রিভিয়াস ডে হাই। প্রিভিয়াস ডে হাই কিন্তু আরো উপরে। ঠিক আছে, প্রিভিয়াস ডে হাই কিন্তু আর একটু উপরে, যেমন এইখানে। কিন্তু এইটা সেল সাইড লিকুইডিটি আমি কেন বললাম? এই জায়গাতে মার্কেট গ্যাপ দিয়ে উপরে গেছে, পরবর্তীতে আর গ্যাপ ফিল আপ করে নাই, সেজন্য। হ্যাঁ, মার্কেটের যে গ্যাপটা, সেই গ্যাপটা পূরণ করে গেছে, এবং এরপরে কিন্তু ওই যে যখন পূরণ করে গেছে তখন কিন্তু সেলার ছিল। ঠিক আছে, তখন কিন্তু সেলার ছিল, এখন কিন্তু সেলার নাই। বুঝছেন? হুম, এখন কিন্তু সেলার্স নাই, বলতে গেলে সেলার্স নাই। তাহলে ওই যে সেলার্সদের শেষ যে স্থান, হ্যাঁ, শেষ যে পরিসীমা, ওইটাই কিন্তু আমরা মূলত সেল সাইড লিকুইডিটি হিসাবে বলবো। এখন মার্কেটে এখানে আমার সেলারদের পরিমাণ কমে গেছিল, এবং এইখান থেকে বায়ার্সরা ঢুকে বায়ারের পরিমাণ বাড়ছে, এবং এইখানে মানে অল্পভাবে বা সংক্ষিপ্ত আকারে বাইসাইড লিকুইডিটি কোথায়, বা শর্ট টাইম ফ্রেম অনুযায়ী আপনার বাইসাইড লিকুইডিটি এখন কোথায়? এটা কিন্তু বাইসাইড লিকুইডিটি কিন্তু এখানে স্থায়ী না। হ্যাঁ, বাইসাইড লিকুইডিটি কিন্তু এখানে স্থায়ী না, যেহেতু 50%-এর উপরে কিন্তু আপনার আপনার বায়ার প্রেশার কিন্তু বেশি। এখন দেখতেছি আমাদের 90%-এর মতো, তাই না? তাহলে আমরা যদি এখন নর্মালভাবে দেখি, তাহলে আমাদের কিন্তু এইখানে কিন্তু আমাদের বাইসাইড লিকুইডিটি আছে, ঠিক না দাদা? হ্যাঁ, আমাদের বাইসাইড লিকুইডিটি কিন্তু এই জায়গা আছে। তাহলে এই জায়গায় যদি আমাদের বাইসাইড লিকুইডিটি থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু এটা লিখি বা করি। আচ্ছা, এটা যখন আমরা দেখলাম যে এটা হলো বাইসাইড লিকুইডিটি, বাইসাইড লিকুইডিটি যখন থাকবে আমাদের, হ্যাঁ, বাইসাইড লিকুইডিটি যখন থাকবে, এখন বিষয় হচ্ছে কি, মার্কেট কিন্তু সেল সাইড লিকুইডিটি এখনও কিন্তু ওই যে প্রথম দিনের শুরুতেই কিন্তু সেল সাইড লিকুইডিটি তৈরি করে গেছে, যেটা কিন্তু আজকে সারাটা দিন, আমার মনে হয় আজকে সারাটা দিন কিন্তু এইটারে মিটিগেট করা অথবা এইটারে ব্রেকআউট করার দিকে থাকবে। যদি এইটারে মিটিগেট করে বা ব্রেকআউট না করে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কিন্তু বায়ার্সরা অ্যাক্টিভ থাকবে, উল্টো আমার বাইসাইড লিকুইডিটি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, বারবার খালি বাইসাইড লিকুইডিটি তৈরি করবে। কেন বাইসাইড লিকুইডিটি তৈরি করবে সেটাও আমি বলি। যেমন আমাদের এখানে অনেকেই প্রাইজ অ্যাকশনে ট্রেড করেন বা প্রাইজ অ্যাকশন বোঝেন, তার প্রাইজ অ্যাকশনের একটা বিষয় আছে আমার স্ট্রাকচার তৈরি করা। এটা আপনি এসএমসি আইসিটিতে অন্যভাবে শিখছেন, যেমন হায়ার হাই হায়ার লো, হ্যাঁ, এটা আমরা এইভাবে শিখছি। কিন্তু আবার প্রাইজ অ্যাকশনে আমরা এটা শিখছি কি, হ্যাঁ, সরি, আইসিটি এসএমসিতে শিখছি কি, আপনার বস, চক, হ্যাঁ, তারপরে আইডিএম, এইগুলো শিখছি, তাই না? তাহলে বিষয় হচ্ছে কি, যদি আমি এটা দেখি, আমি নর্মাল থিওরিতে যাই, অনেকেই আছে আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখে, তারা আসলে এসএমসি আইসিটি বোঝে না,
বা বুঝলেও আসলে ওইটা ভালোভাবে ইউজ করে না, তারা এটা সিম্পল প্রাইস অ্যাকশনের হিসাবে দেখেন। তাহলে সিম্পল প্রাইস অ্যাকশনের হিসাবে যদি আমি দেখতে যাই এইটা একটা লো কিনা আমাকে একটু বলবেন। হ্যাঁ, আমি যদি ভুল বলি আমাকে বলবেন। তাহলে এইটা একটা লো, এবং এর পরে দেখেন একটা হাই তৈরি করছে, যে হাইটা তৈরি করছে উপরে, এই যে হাই তৈরি করছে এটা কিন্তু একটা হাই, এবং এইটা আর একটা লো, তাই না? এখন বিষয় হচ্ছে কি, আমার যদি এইটা লো হয়, এটা কি লো? এটা কিন্তু একটা হায়ার লো, তাই না? হায়ার লো। তাহলে এটা একটা হায়ার লো হলে এটা কি একটা হায়ার হাই, এবং এই হায়ার হাইয়ের পরে দেখেন একটা লো তৈরি করছে। এটা লোটা কোথায় তৈরি করছে? এই লোটা তৈরি করছে কিন্তু এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটা লো তৈরি করছে, দেখেন এই জায়গায় একটা লো তৈরি করছে। তাহলে এই জায়গায় যদি একটা লো তৈরি করে, তাহলে এই জায়গায় যদি একটা লো তৈরি করে, এই লোটা কি হবে? এই লোটা বর্তমানে এইটার একটা লিকুইডিটির কাজ করতেছে, ঠিক কি না? এটার একটা লিকুইডিটির কাজ করতেছে, কিন্তু এটা এই লিকুইডিটিটা কি বলতে পারেন সেম ভাই? এটা ইন্টারনাল। রাইট, এটা একটা ইন্টারনাল লিকুইডিটি, এটা একটা ইন্টারনাল লিকুইডিটি, এবং আমাদের এক্সটার্নাল লিকুইডিটি কিন্তু এই দুইটা এক্সটার্নাল লিকুইডিটি আজকে তৈরি করছে। যেহেতু আমরা এলটিএফ মেথডে আমরা দেখতেছি, যেমন শর্ট টাইম ফ্রেম মে আমরা লিকুইডিটি খুঁজতেছি, তাহলে এই একটা লিকুইডিটি এই একটা লিকুইডিটি এই দুইটাই কিন্তু এক্সটার্নাল। এবং ইন্টারনাল লিকুইডিটি যদি দেখেন, ইন্টারনাল লিকুইডিটি হলো এই একটা লো, এটা একটা ইন্টারনাল লিকুইডিটি, এই একটা লোয়ার হাই, এইটা একটা ইন্টারনাল লিকুইডিটি, এবং এইটা যতক্ষণ ব্রেক না করবে, দেখেন এটা কিন্তু এই লিকুইডিটি কিন্তু ব্রেক অলরেডি, এই লিকুইডিটিটা কিন্তু অলরেডি ব্রেক, ঠিক আছে? এটা হান্ট, তাহলে এটা হান্ট হওয়ার পরেও দেখেন এটা যেহেতু লিকুইডিটি ছিল, এর পরবর্তীতে কি হয়েছে? এই যে আমার এক্সটার্নাল লিকুইডিটি এটা কিন্তু এখনো ব্রেক করে নাই। যতক্ষণ ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত এইটা কিন্তু নতুন করে তৈরি হবে লোয়ার হাই। এই যে এখানে যেটা তৈরি করছে এটা কিন্তু এখন পর্যন্ত এইটা তৈরি আছে লোয়ার হাই, ঠিক আছে? লোয়ার হাই। তার লোয়ার হাই যদি তৈরি হয়, এটা লোয়ার হাই তৈরি হলে অবশ্যই একটা লোয়ার লো তৈরি করতে হবে, ঠিক আছে? একটা লোয়ার লো তৈরি করতে হবে, অথবা এই লোয়ার হাইটা কখন ইনভ্যালিড হয়ে যাবে? যখন এই লোয়ার হাইটা আর লোয়ার হাই না থেকে এটা যখন এক্সটার্নালকে ব্রেক করবে। আমার কথাটা বুঝেন, যে এই লোটা যখন লো না তৈরি করে যদি এক্সটার্নাল ব্রেক করে যায়, তাহলে কি এইটার লোয়ার হাই থাকবে? না, তখনই এটা কিন্তু আর লোয়ার হাই থাকবে না, তখন এইটা কিন্তু হয়ে যাবে হায়ার হাই। তখন কিন্তু নতুন নতুন লিকুইডিটি তৈরি করবে, যেটা আমি বলতেছিলাম যে মার্কেটে যেহেতু বায়ার প্রেশার ঢুকে গেছে, অর্থাৎ মার্কেটে বায়ার প্রেশার ঢুকলে আমাদের কি হবে? এখানে মার্কেট বায়ার প্রেশার যখনই আসবে তখনই কিন্তু মার্কেটের নতুন লিকুইডিটি তৈরি করবে, ঠিক আছে? তাহলে মোট কথা হলো, আমার কথা হলো, মার্কেট যদি এখন অস্বাভাবিকভাবে সেল সাইডে যায় বা সেলে যায়, মনে করেন মার্কেট এখন সেলে গেছে, কেন যাবে? বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা? হ্যাঁ। কেন যাবে? ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করতে, অথবা এইটা এইখানে যেতে। এখন এইটার সাইন মানে কি? এটা সাইন মানে কি? মনে করেন এইখান থেকে মনে করেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ পূরণ করে এই ফেয়ার ভ্যালুতে আসলো, এই ফেয়ার ভ্যালু যে এই যে লিকুইডিটি হান্ট করলো, তাহলে কি আপনারা অবাক হবেন যে আসলে এটা অবাক একটা বিষয়, কেন হইলো, কি কারণে হইলো? সেটা কিন্তু না। হ্যাঁ, কারণ এইখানে কিন্তু লিকুইডিটি আছে, এবং মার্কেটের প্রাইসের যে ভলিউমগুলো ছিল এইখানে, হ্যাঁ যে ভলিউমগুলো ছিল, আমি যদি এইখানে আপনারা ভলিউম এঁকে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন। যেমন মনে করেন এইখান থেকে আমি ভলিউম এঁকে দেখাই, দেখেন। আচ্ছা, এইখানে কিন্তু যে প্রাইসের যে ভলিউমটা ছিল, এইখানে কিন্তু মোস্ট অফ দ্য টাইম সবচেয়ে বেশি যদি ভলিউম দেখতে যাই আমাদের, তা দেখা যায় আমাদের সবচেয়ে মোস্ট ভলিউম কিন্তু এইখান থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে? এবং পরবর্তীতে এইখান থেকে কিন্তু ভলিউমটা আরও একটু বৃদ্ধি পাইছে। তা সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে এই ভলিউমের কারণে, হ্যাঁ মার্কেটের এইখানে যদি আসে, কেন আসবে? এই ভলিউমগুলো সেলার মানে দুপক্ষ সমঝোতা করার জন্য, হ্যাঁ যে ফেয়ার ভ্যালু গ্রুপগুলো আছে সেই ফেয়ার ভ্যালু গ্রুপগুলো মিটিগেট করবে। তারপরে আপনার মার্কেটের যাতে একটা সুন্দর ম্যানুপুলেশন হয়, ম্যানুপুলেশন তৈরি করতে পারে, সেই জন্যই কিন্তু মার্কেটে যদি এখানে সেল আসে, বড় ধরনের কোনো সেল আসে, সেই কারণে আসবে। তাহলে আলটিমেটলি আমরা মার্কেটে এই মার্কেটে কি খুঁজে পাচ্ছি? কেউ কি বলতে পারেন এইখানে আমরা আলটিমেটলি এই মার্কেটে কি খুঁজে পাচ্ছি? হ্যালো, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ আমি বলতেছি এইখানে আলটিমেটলি আমরা কি খুঁজে পাচ্ছি? এখানে আমরা আসলে নিব কি, হ্যাঁ, বা আমরা সবসময় প্ল্যান করব কি, সেটা কি কেউ বলতে পারেন? না। হ্যাঁ, আলটিমেটলি এই মার্কেটে আমি সবসময়ের জন্য এখন বাই প্ল্যান করব, ঠিক আছে?
এখানে কোনো ধরনের সেল প্ল্যান আমি তখনই করব যখন মনে করেন এইগুলো যখন ব্রেক করে যাবে, আমার টোটালি লিকুইডিটি ব্রেক করে যখন যাবে, যখন দেখবো আমার পিডিআরে আর নেই, হ্যাঁ, এই যে এই পরবর্তী যে পিডিএল এই প্রযোজন যখন আসার চেষ্টা করবে তখন আমি যে সেল প্ল্যান করব। এর আগে কিন্তু আমি কোনো ধরনের সেল প্ল্যান করব না। এখন আমি হ্যাঁ এর যে শর্ট যে টাইম ফ্রেমগুলো আছে 1 মিনিটে 5 মিনিটে, সেইগুলো আমরা সিলভার বুলেট বা অন্যান্য থিওরি অনুযায়ী আমরা হয়তো বা সেল নিতে পারবো, ঠিক আছে, অবশ্যই এসএল দিয়ে, তাহলে সেইটা আমরা করতে পারবো। কিন্তু এছাড়া আমরা কিন্তু এখানে সেল প্ল্যান মানে স্থায়ীভাবে সেল প্ল্যান কিন্তু করব না। আমরা এখানে কি করব, আমরা এখানে সবসময় বায়ার্স প্ল্যান করব, ঠিক আছে। তাহলে আমার যদি এখান থেকে মার্কেটে আজকে সারাদিনে যদি যারা সকালের এন্ট্রিগুলো নিছেন, যেমন ফরিদ ভাই আমাদের গ্রুপে খুব সুন্দর একটা এন্ট্রি নিছেন সকালবেলা, সেই এন্ট্রিতে কিন্তু এক এন্ট্রিতে কিন্তু হিউজ পরিমাণে অ্যামাউন্ট পাইছি, ঠিক আছে। তাহলে সেরকম যদি আমরা এখানে এন্ট্রি পাই বা এইখান থেকে এন্ট্রি নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা গেছে এসএল দিয়ে অবশ্যই আমরা ভালো এন্ট্রি নিতে পারি। এখন যদি না নিতে পারি আফসোস থাকা যাবে না। যদি মার্কেট নামে, কী কারণে নামতেছে আমরা দেখতেছি। এবার এইখান থেকে যদি মার্কেটের কোনো কন্ডিশন পাই, তাহলে আমরা এই জায়গা থেকে আমরা কী নেব বলেন, এই জায়গা থেকে আমরা বায়ার্স প্ল্যান করব। আমার মার্কেট এইখান থেকে এসএল খায় এটা যদি নিচেও যায়, তাহলে এইখান থেকে আমরা কি করব, এখান থেকে মার্কেট অবজারভেশন করে এখান থেকে আমরা আবার বায়ার প্ল্যান করব। কিন্তু বায়ার প্ল্যান ছাড়া দেখা গেল আপনি এইখানে ইনভেস্ট করলেন 5 টাকা, কিন্তু আপনি এই ইনভেস্ট 5 টাকার জায়গায় আপনি পেলেন 20 টাকা। কিন্তু হ্যাঁ 5 টাকা মানে কি 5 টাকা এসএল দিচ্ছেন, এখন আপনি ওইখানে পাইছেন 20 টাকা। এখন যদি আপনি 2টা 3টা এসএলও খান, তাও কিন্তু 2টা টিপি খাইলে কিন্তু আপনার এইটা ডাবল। আমার কথা ভুল হলে বলেন, ঠিক আছে। এই জন্য সবসময় আমরা একটা করবো, আমাদের একটা প্ল্যান থাকবে যে আমরা কি প্ল্যান করবো, আমরা সেল প্ল্যান করবো না বাই প্ল্যান করবো। যেমন আমি সেইটাই আপনাদের বললাম যে আমার দৃষ্টিকোণ থেকে এইখানে এই মার্কেটে আমরা সবসময় বাই প্ল্যান করবো। যদি সেল থাকে সেলটারে অ্যাভয়েড করবো, সেলটারে হইতে দেবো। হ্যাঁ, আমাদের এমন না যে আজকে মার্কেটে এখন বসলাম এখন ট্রেড নেবো, না, আমরা দরকার হলে ওয়েট করবো। ওয়েট করে যখন আবার দেখবো যে না আমার পজিশন আসছে, এখানে বাইয়ের পজিশন আসছে, এইখান থেকে মার্কেট স্ট্রাকচার দেখবো। হ্যাঁ, এসএমসি আইসিটি অনেকেই করে। এখন দেখা গেছে কি এসএমসি আইসিটি করার সময় দেখা যায় কি ওরা যে এফবিজি আঁকে, এইখান থেকে ওরা পেন্ডিং অর্ডার দিয়ে রাখে, এখান থেকে পেন্ডিং অর্ডার দিয়ে এখানে এসএল দিয়ে বসায় রাখে। কিন্তু মার্কেট দেখা যায় কারো কথা আসলে শুনে না। মার্কেট কি আমার আপনার কথা শুনবে না। মার্কেটের কথা শুনবে। তা দেখা যায় এইখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করে চলে যায়। হ্যাঁ, এখানে অর্ডার ব্লক, তারপরে ব্রেকার ব্লক, তারপরে আপনার লিকুইডিটি এইগুলো মেনটেন করে, লিকুইডিটি সুইপ করে, তখন কিন্তু তারা আটকে যায়। হ্যাঁ, যখন যারা ওই পেন্ডিংগুলো দিয়ে রাখে। কিন্তু যদি এখানে অবজারভেশন করে না এখানে মার্কেট প্রাইস আসছে, আমি এটা এঁকে রাখছি, এঁকে রাখার পরে এইখান থেকে মার্কেট প্রাইস দেখার পরে এইখান থেকে আস্তে করে মার্কেট যখন আবার স্ট্রাকচার শিফট করছে, আমি তো তখন এন্ট্রি নিতে পারি না। মনে করেন এইখান থেকে আমার মার্কেট স্ট্রাকচার এরকম শিফট করে এইখান থেকে যখন উঠে গেছে, আমি যে এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারি কি না বলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার এইখান থেকে যদি আমি পারি এইটুক যদি এসএলও দিই, তাহলে সেই এসএলটা কি আমার লজিক্যাল এসএল না। মার্কেট একবার রিটেস্ট করছে, করার পর মার্কেট আবার ফিডব্যাক করে এইখান থেকে মার্কেট টোটালি উঠে গেছে, তাহলে এইটা আমার কি পুরো কারেকশনের উপরে আমার এন্ট্রি না। তাহলে তো আমার হিসাবে কি হয়, হিসাবে আমার তো ট্রেন্ডের এন্ট্রি। তাহলে ট্রেন্ডের বিপক্ষে যাব না ট্রেন্ডের পক্ষে যাব বলেন। ট্রেন্ডের পক্ষে। হ্যাঁ, তা ট্রেন্ডের পক্ষে ট্রেড করলে আসলে কোনো সময় আমরা লুজার হব না বা লস করব না, ঠিক আছে। এখন সেটা যদি ডাউন ট্রেন্ডে যায়, তাহলে আমাদের অবশ্যই আগে রোডম্যাপ আঁকা থাকবে যে আমাদের রোডম্যাপ কি বলে। আমাদের রোডম্যাপ যদি বলে না এটা আপনার সেলের দিকে আসতেছে, তাহলে আমরা এখানে যেহেতু আমরা বাই খুঁজতেছি, তাহলে বাইটা আমরা মানে সেলটা আমরা অ্যাভয়েড করে রাখবো। সেলের প্রফিটটা দরকার নাই। যখন সেল দেখবেন ক্লোজ হয়ে যাবে, সেল ক্লোজ হওয়ার পরেই দেখবেন কি বাই শুরু হয়ে গেছে। হ্যাঁ, তা আমাদের যদি বুঝতে পারি না আমাদের এইখান থেকে বাই আসবে, এইখান থেকে সেল আসবে, তো আমরা এইখান থেকেই বাইয়ের জন্য অপেক্ষা করব। যদি সেল নেন অবশ্যই নিতে পারেন, আমি কাউকে বলবো না যে সেল নিয়েন না, সেল নেবেন অবশ্যই নেবেন, কিন্তু সেটা আপনার রিস্কের উপর ভিত্তি করে। দেখা গেল সেলের প্রতি সেল অল্প আসবে, তাহলে সেখানে তো আমার লট সাইজ অত্যাধিক নিয়ে লাভ নেই। সেল যদি অল্প আসে আমি সেখানে অল্প লটে ট্রেড দেবো। যখন আমার দেখা গেছে বায়ার আসবে, বায়ার কনফার্ম, তখন দেখা গেলে আমরা একটু লট বাড়াই নিব। আমার কথা বুঝছেন? এইভাবে আমরা মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করব। এবং আমাদের যে রুলস, হ্যাঁ, এইটার ভিত্তিতে করলে মার্কেট যতই ভোলাটিলিটি থাক না কেন, যতই ভলিউম ক্রিয়েট করুক না কেন, আমরা কেউ আটকাবো না বা আমাদের কোনো সমস্যা হবে না। এটা হলো আমার কথা। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারে। না ভাই, প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে, যেহেতু প্রশ্ন নাই তো ভালো, সমস্যা নাই।